আজকে আমরা থিঙ্কের পক্ষ থেকে গ্যালাক্সি নিয়ে, বিশেষ করে আমাদের গ্যালাক্সির বাইরের গ্যালাক্সিগুলো নিয়ে আরেকটা নতুন এবং বিশেষ সিরিজ শুরু করতে যাচ্ছি আমাদের প্রিয় জ্যোতির্বিদ ডক্টর দীপেন ভট্টাচার্যের সাথে। আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম যে আমাদের ছায়াপথের গঠন কীরকম, বাহুগুলোর গঠন কীরকম, এবং সেই সাথে সেই আমাদের ছায়াপথ গ্যালাক্সির ভিতরে সূর্য ঠিক কীভাবে ঘুরছে, এবং আমরা এও দেখেছিলাম যে আমাদের গ্যালাক্সিতে কত তারা আছে। আমরা দীপেনদার কাছে জানতে চাইব আমরা ঠিক কিভাবে জানলাম যে আমাদের এই যে ছায়াপথ গ্যালাক্সি তার বাইরেও এত হাজার হাজার গ্যালাক্সি আছে। আজকের এই আলোচনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, আমাদের ভিডিও প্রকাশের সাথে সাথে নোটিফিকেশন পেতে নিচে সাবস্ক্রাইব বাটনে এবং বেল আইকনটিতে ক্লিক করুন। 1924 সনে হাবল আমাদের দেখালেন যে আমাদের গ্যালাক্সির বাইরেও অন্য গ্যালাক্সি রয়েছে। তিনি এটা দেখালেন বিশেষত দুটি গ্যালাক্সি দিয়ে। একটি হচ্ছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, যাকে তখনকার দিনে অ্যান্ড্রোমিডা নিহারিকা বলে সবাই জানত, এবং M33 নামে আরেকটি স্পাইরাল গ্যালাক্সি, সর্পিলাকার গ্যালাক্সি। এই দুটো গ্যালাক্সি দিয়ে। কিন্তু তার আগেও বহুদিন ধরে, আমি বলবো প্রায় 200 বছর ধরে, বিজ্ঞানী এবং দার্শনিকরা আমাদের গ্যালাক্সির বাইরেও যে অন্য গ্যালাক্সি থাকতে পারে, অর্থাৎ নক্ষত্রের আধার, সেটি নিয়ে অনুমান করছিলেন, স্পেকুলেশন করছিলেন। এর মধ্যে অন্যতম হচ্ছেন জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট। সেই 1755 সনে তার একটি বইতে আইল্যান্ড ইউনিভার্স বা জগৎ, অন্য জগতের দ্বীপ, এরকম একটি জিনিস থাকতে পারে বলে অনুমান করছিলেন। কিন্তু তারও আগে একজন ইংরেজ জ্যোতির্বিদ থমাস রাইট নামে 1750 সনে তার একটি বইয়ে বাইরের গ্যালাক্সি থাকতে পারে এরকম একটি প্রস্তাবনা দিয়েছিলেন। মানে দীপেন্দা এখানে বলছেন যে মানে আমরা এত পরে 20 শতাব্দীতে এসে এই ব্যাপারগুলো আবিষ্কার করলে অনেক আগে থেকেই আসলে অনেকে ধারণা করছিলেন যে আমাদের গ্যালাক্সির বাইরেও আরও অনেক গ্যালাক্সি আছে। হ্যাঁ, হাবল যে পর্যায়ে সেটা বার করলেন সেটা হচ্ছে যে উনি M31 এবং M33-তে সেফিড বিষম তারা বা সেফিড ভ্যারিয়েবলস নামে এক ধরনের তারা আছে, সেই ধরনের তারার উজ্জ্বলতার হেরফের থেকে সেই গ্যালাক্সিগুলোর দূরত্ব নিয়ে বার করতে পারলেন, এবং দেখালেন যে এই গ্যালাক্সিগুলো আমাদের গ্যালাক্সির বাইরে অবস্থিত। তাহলে এখানে এডউইন হাবল সেই বিখ্যাত সেফিড তারা দিয়ে যে উনি বললেন যে আমাদের গ্যালাক্সির বাইরে এই তারাটা, তখনও তো আমরা অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি কি সেটা জানতাম না, তাই না? তো সেটা ঠিক উনি কিভাবে বের করলেন? তো এর জন্য আমাদের একটু পিছনে যেতে হবে। হেনরিয়েটা লেভিট নামে হার্ভার্ড কলেজের যে মানমন্দির আছে তাতে এক জ্যোতির্বিজ্ঞানী কাজ করতেন, এবং তার কাজ ছিল যে ওই সময়কার যে সমস্ত বিষম তারা, যাকে ভ্যারিয়েবল স্টার বলা হয়, ফটোগ্রাফিক প্লেটে সেগুলোকে বার করা, এবং উনি বেশ কয়েক হাজার এরকম বিষম তারা, ভ্যারিয়েবল স্টার আবিষ্কার করেছিলেন। এবং তিনি দেখালেন যে সেফিড নামে এক ধরনের বিশেষ তারা আছে যেগুলোর একটা পিরিয়ড বা পর্যায়কাল আছে, অর্থাৎ সেটা উজ্জ্বল হয়, আবার কিছুদিন পরে উজ্জ্বলতা নেমে আসে এবং একটা সর্বনিম্ন উজ্জ্বলতা অবস্থান করে, আবার উজ্জ্বল হয়, আবার নেমে আসে। এবং তিনি দেখালেন যে তারাদের যদি পরম উজ্জ্বলতা বেশি হয়, অর্থাৎ তার অন্তর্নিহিত উজ্জ্বলতা যদি বেশি হয়, তার পিরিয়ড বেশি হবে, অর্থাৎ তার যে অতি উচ্চ অবস্থান থেকে নিচু অবস্থানে আসতে সময়টা বেশি লাগবে। আর তার যদি অন্তর্নিহিত উজ্জ্বলতা কম হয় তাহলে এই সময়কালটা কম হবে। এবং পরবর্তীকালে অন্যান্য জ্যোতির্বিদ যেমন হার্সপ্রুং দেখালেন যে আশেপাশের কয়েকটি সেফিড ভ্যারিয়েবল উপর ভিত্তি করে যে এদের দূরত্ব মাপা যায়, এবং আমরা এখন জানি যে এই যে সেফিড ভ্যারিয়েবলের যে পর্যায়কাল বা যে সময়টা, সেই সময়টার উপর ভিত্তি করে তারাটার দূরত্ব মাপা যায়, এবং হাবল সেই পদ্ধতি ব্যবহার করেছিলেন। আসলে আপনি যে বললেন হেনরিয়েটা লেভিটের কথা, তো ওনার ওই পদ্ধতি ব্যবহার করতে যদি হয় তাহলে তো আমাদের প্রথমে একটা কোনো তারার উজ্জ্বলতা দূরত্ব বুঝে নিতে হবে, জেনে নিতে হবে, তাই না? নাহলে আমরা তাহলে কিভাবে অন্যান্য সমস্ত তারার কিংবা গ্যালাক্সির দূরত্ব মাপবো সেখান থেকে? খুব ভালো প্রশ্ন বন্যা। প্রথমে একটি সেফিড ভ্যারিয়েবলের যদি আসল দূরত্ব আমরা না জানি, তাহলে তার পরম উজ্জ্বলতার সঙ্গে তার যে পিরিয়ড
ওঠানামার যে উজ্জ্বলতা, ওঠানামার যে পিরিয়ড, সেই সম্পর্কটা আমরা বার করতে পারবো না। তো সেই কাজটা অন্য বিজ্ঞানীরা করে গেছেন, যেমন হার্সপ্রুঙের কথা আমি বলছিলাম। সেটার মাপতে হলে অন্য পদ্ধতি ব্যবহার করতে হবে, এবং এখানে দুটো পদ্ধতি ব্যবহার করা হয়। একটা হচ্ছে প্যারালাক্স মেথড, আর একটা হচ্ছে স্পেকট্রোস্কোপিক মেথড। এবং যার জন্য আমরা কিছু সেফিয়েট ভ্যারিয়েবলের দূরত্ব ওই পিরিয়ড লুমিনোসিটি রিলেশন দিয়ে নয়, অন্য একটা পদ্ধতি আগে মেপে তারপরে সেগুলোকে পিরিয়ড লুমিনোসিটিতে আরোপ করতে হবে। কিন্তু সেটার জন্য আমাদের মনে হয় আরেকটি পুরো ভিডিও লাগবে, কি করে তারাদের, নিকটবর্তী তারাদের দূরত্ব আমরা মাপি, সেগুলোকে ব্যবহার করে আমরা দূরবর্তী তারাদের দূরত্ব মাপি, সেগুলো ব্যবহার করে আমরা দূরবর্তী গ্যালাক্সির দূরত্ব মাপি। এটা জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলা হয় ডিস্টেন্স ল্যাডার বা দূরত্বের মই, অর্থাৎ একটি মইয়ের প্রথম পদক্ষেপ থেকে দ্বিতীয় পদক্ষেপ, তৃতীয় পদক্ষেপ, এইভাবে উপরে ওঠা। তাহলে আমরা এখন আবার হাবলেই ফেরত যাই। তো উনি তো M31, M33 গ্যালাক্সিগুলো আবিষ্কারের পরেও আরও অনেক কিছু আবিষ্কার করেছিলেন, তাই না? এর পরের যে কাজটি হাবল করেন, তিনি আমাদের আশেপাশের বেশ কয়েকটি গ্যালাক্সি, তখনকার দিনে নীহারিকা বলা হতো যাদের, সেগুলোর বর্ণালী বিশ্লেষণ করলেন। এবং বর্ণালী বিশ্লেষণ করে তিনি দেখালেন যে তাদের বর্ণালীতে লাল সরণ হচ্ছে, অর্থাৎ স্পেকট্রামে মনে করুন আপনি হাইড্রোজেনের যে রেখাটা দেখতে পাচ্ছেন, সেই রেখাটার যে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেংথ, সেটার পরিবর্তন হচ্ছে। এবং এই তরঙ্গ দৈর্ঘ্যের ওয়েভলেংথ যে পরিবর্তন হচ্ছে, সেটা ব্যবহার করে উনি দেখালেন যে এই গ্যালাক্সিগুলো একটা গতি আছে, ডপলার শিফট আছে, এবং সেই ডপলার শিফট থেকে তাদের দূরত্ব মাপলেন। ডপলার শিফট নিয়ে বোধহয় বন্যা তুমি শোনকের সাথে কথা বলেছ। আমরা আসলে ডার্ক ম্যাটারের ভিডিওটা করার সময় এই ডপলার শিফট বা ডপলার সরণ নিয়ে আলোচনা করেছিলাম শোনকের সাথে বেশ কিছুটা সময়। ডপলার শিফট অবশ্য যে অস্ট্রীয় বিজ্ঞানী ক্রিশ্চিয়ান ডপলার, উনি শব্দের ক্ষেত্রে এটা দেখিয়েছিলেন যে কোনো একটি বস্তু থেকে যদি শব্দ তরঙ্গ বার হয় এবং সেই বস্তুটা যদি আমাদের দিকে খুব দ্রুত গতিতে আসে, তবে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক বেড়ে যাবে। আবার সে যখন আমাদের থেকে দূরে চলে যাবে তখন কম্পাঙ্ক নেমে যাবে। এটা আমরা যেমন অ্যাম্বুলেন্স বা ফায়ার ট্রাক এসবের ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের দৈনন্দিন জীবনে যেটা হয়। হাবল তো তাহলে মনে হয় প্রথম ব্যক্তি বা বিজ্ঞানী নন যিনি এই খগোল বস্তুর দূরত্ব বের করেছিলেন, তাই না? 19বিংশ শতাব্দীতেই একজন ফরাসি বিজ্ঞানী ছিলেন ইপোলিত ফিজো নামে। তো উনি বলেছিলেন যে ডপলার এফেক্টের কথা আমরা বললাম, যেটা শব্দে আমরা পাই, সেটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হতে পারে। অর্থাৎ তারারা যদি আমাদের থেকে দ্রুত আমাদের থেকে দূরে চলে যায় কিংবা কাছে আসে, তাহলেও তাদের থেকে নির্গত যে আলোক তরঙ্গ, তার তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হতে পারে। এবং পরে একজন ইংরেজ জ্যোতির্বিদ উইলিয়াম হাগিন্স বোধহয় ওনার নাম, উনি চেষ্টা করেছিলেন যে কিছু তারার বর্ণালী দেখে তাদের গতিবেগ নির্ধারণ করা যায় কিনা। তো সেটা বেশ পুরনো, হাবলের সময় ইতিমধ্যে একটি পরীক্ষিত পদ্ধতি ছিল, পুরনো পদ্ধতি বলা যায়। এবং হাবল 1929 সনে প্রায় 24টি নীহারিকার এই বর্ণালী দিয়ে একটি গবেষণাপত্র বার করেন, এবং তার গবেষণাপত্রটির নাম ছিল এ রিলেশন বিটুইন ডিস্টেন্স অ্যান্ড রেডিয়াল ভেলোসিটি এবং এক্সট্রা গ্যালাকটিক নেবুলাই, অর্থাৎ দূরত্ব এবং তার সঙ্গে গতিবেগের একটা সম্পর্ক, সেটা তিনি দেখালেন। তার এই গবেষণার সাথে কি আইনস্টাইনের সেই আপেক্ষিক তত্ত্বের একটা বিশেষ সম্পর্ক ছিল? খুব বড় সম্পর্ক ছিল, কারণ আইনস্টাইন যখন তার সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব দিয়েছিলেন সেই 1915-1916 সনে, তখন তো কেউ জানতো না যে আমাদের গ্যালাক্সির বাইরেও গ্যালাক্সি রয়েছে এবং সেগুলো হয়তো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে বা কাছে আসছে, যেভাবেই হোক মূলত দূরেই সরে যাচ্ছে সবাই। এবং আইনস্টাইনের ধারণা ছিল যে আমাদের মহাবিশ্ব স্ট্যাটিক বা স্থিত, কিন্তু উনি ওনার যে সাধারণ আপেক্ষিকতার যে সমীকরণ ছিল, সেটা উনি বুঝতে পারলেন যে এই সমীকরণটা অস্থিত, অর্থাৎ হয় মহাবিশ্বের বিভিন্ন যে খগোল বস্তু আছে তারা একে অপরের উপর আপতিত হবে, অথবা তারা একে অপর থেকে দূরে সরে যাবে, অর্থাৎ এর মধ্যে ব্যালেন্স নেই। কিন্তু ওনার ধারণা ছিল যে মহাবিশ্ব একটা ব্যালেন্সের মধ্যে রয়েছে, কাজেই সেই ব্যালেন্স রাখার জন্য উনি একটি প্রায় জোর করেই একটি টার্ম তার সমীকরণে ব্যবহার করলেন, সেটাকে আমরা জানি কসমোলজিক্যাল প্যারামিটার ল্যামডা। এবং যখন হাবলের আবিষ্কারের কথা উনি শুনলেন, উনি সাথে সাথে বুঝলেন যে এটা ওনার সমীকরণ অনুযায়ী হয়েছে, যে মহাবিশ্ব অস্থিত এবং এই ক্ষেত্রে প্রসারণ হচ্ছে মহাবিশ্বের একে অপর থেকে
গ্যালাক্সিরা দূরে সরে যাচ্ছে, এবং এটা উনি বলেছিলেন যে এটা ওনার জীবনের একটা বড় ভুল, একটা ব্লান্ডার আর কি কসমোলজিক্যাল টার্ম। কিন্তু দেখা গেল যে কসমোলজিক্যাল টার্ম ঠিক ব্লান্ডার নয়, এখনকার দিনে আবার এটা ফিরে এসছে। এবং তোমরা যখন আলোচনা করছিলে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি, অ্যাকচুয়ালি যে কসমোলজিক্যাল প্যারামিটার, কসমোলজিক্যাল যে টার্ম লামডাটা ডার্ক এনার্জি হতে পারে আর কি, এটা আমাদের একটা ধারণা এখন এই মুহূর্তে। দীপিকা, তাহলে এখন আমরা আবার হাবলে ফিরে যাচ্ছি, যে হাবল ঠিক এক্স্যাক্টলি কিভাবে গ্যালাক্সির গতিবেগ এবং দূরত্ব বের করেছিলেন? এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্যা, এবং আমি একটু সময় নেব এটা ব্যাখ্যা করার জন্য। আমার মনে হয় আমরা অনেক সময় বলি যে সরণ থেকে, মানে বর্ণালীতে যে হাইড্রোজেন লাইন কিংবা অন্যান্য মৌল পদার্থ থেকে নির্গত যে আলো আমরা দেখতে পারি, তার তরঙ্গ দৈর্ঘ্যের যে পরিবর্তন, তার থেকে কি করে আমরা গতিবেগ বার করতে পারি। তো আমি একটা উদাহরণ দিই। হাবল একটি গ্যালাক্সি বর্ণালী দেখিয়েছিলেন, সেই গ্যালাক্সিটির নাম হচ্ছে NGC 4649, একে আমরা মেসিয়ার 60 বলেও জানি। তো মেসিয়ার 60-র যে রেড শিফট বা জেড বা জি ভ্যালু বলা হয়, সেটা হচ্ছে 0.003 বা 0.003726। তো এই যে সংখ্যাটা, এটা আমরা কি করে আমরা বার করতে পারি? আমরা যদি গবেষণাকারে কোনো হাইড্রোজেনের H আলফা, যেটা হাইড্রোজেনের একটি তরঙ্গ, লাল তরঙ্গ, সেটা দেখি, তার মানটি হচ্ছে 656.281 ন্যানোমিটার, 656 ন্যানোমিটারের কাছাকাছি। কিন্তু এই যে NGC 4649 গ্যালাক্সি বলছি, তার থেকে যে আলোটা আসছে, সেই আলোটার যে হাইড্রোজেনের লাইন, সেই হাইড্রোজেনের লাইনটা দেখা যাচ্ছে 658.726 ন্যানোমিটার, অর্থাৎ সেটা তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে গেছে, খুব অল্প কিন্তু বেড়েছে। এবং আমরা তখন এই দুটোর পার্থক্য ব্যবহার করে, আমরা এই যে স্লাইডে আমরা দেখাচ্ছি কি করে এই যে জি বা লাল সরণ বা রেড শিফট 0.003, সেই মানটা বার করতে পারি। এবং সেই মানটা যখন আমরা বার করছি, সেটাকে এখন আমরা পূরণ করব আলোর গতিবেগ দিয়ে। আলোর গতিবেগ দিয়ে যখন আমরা এটা পূরণ করি, তখন দেখা যাচ্ছে এটার গতিবেগ হচ্ছে 1000 কিলোমিটার প্রতি সেকেন্ডের কাছাকাছি। আমি এখানে পাচ্ছি আমার হিসাবে 1118 কিলোমিটার প্রতি সেকেন্ডে আমরা এটা পাই। তো এটা হচ্ছে গতিবেগ। কাজেই লাল সরণ থেকে আমরা এটা গতিবেগ পেলাম। এবং যেহেতু আমরা কাছাকাছি আছে এই গ্যালাক্সিটা, সেই জন্য আলোর গতিবেগ দিয়ে সরাসরি পূরণ করলে এটা সম্ভব। কিন্তু আর যদি এই জিনিসটা আমাদের থেকে আরও অনেক দূরে হয়, তাহলে কিন্তু এটা আবার একটু অন্য ধরনের সমীকরণ ব্যবহার করা সম্ভব। যাই হোক, এখন গতিবেগ থেকে আমরা কি করে এটা দূরত্ব বার করব, সেটা একটা বড় সমস্যা। এবং সেই গতিবেগ থেকে দূরত্ব বার করতে হলে এটাকে আমাকে ভাগ করতে হবে হাবলের ধ্রুবক দিয়ে, হাবল কনস্ট্যান্ট। হাবল যখন তার গ্যালাক্সিগুলোকে বিশ্লেষণ করছিলেন, কিছু সমস্যা ছিল। এই সেফিড যে বিষমতারা আমরা বলছিলাম, এই সেফিড বিষমতারা যে দুই ধরনের, এটা নিয়ে জানতেন না। এবং তার জন্য আমি এখানে বিস্তারিত যাব না, উনি এই গ্যালাক্সিগুলোকে অনেক কাছের ভেবেছিলেন। এবং তার থেকে উনি যে হাবল কনস্ট্যান্ট, হাবল ধ্রুবক বার করলেন, সেই ধ্রুবকের মান হলো 500 কিলোমিটার প্রতি সেকেন্ডের প্রতি মেগাপারসেকে। অর্থাৎ আমি যদি দুটো গ্যালাক্সিকে 1 মেগাপারসেক দূরত্বে রাখি, 1 মেগাপারসেক মানে হচ্ছে 1 মিলিয়ন পারসেক, 1 পারসেক হচ্ছে 3.26 আলোকবর্ষ। তারা একে অপর থেকে দূরে সরে যাচ্ছে 500 কিলোমিটার প্রতি সেকেন্ডে। এটা ছিল হাবলের মানে ধারণা। কিন্তু আসলে এখন আমরা জানি যে এই হাবল ধ্রুবকটা হচ্ছে অনেক কম, এটা হচ্ছে 70 কিলোমিটার প্রতি সেকেন্ডে তারা দূরে সরে যাচ্ছে। এবং হাবল ধ্রুবক নিয়েও কিন্তু এখন অনেক ধরনের গবেষণা চলছে, এবং অনেক পার্টি একটা মানে হাবল ধ্রুবকটা 70 হবে না 65 হবে, এই নিয়ে বিতর্ক রয়েছে। এই যে NGC 4649 হাবল ধ্রুবককে যদি 1000 কিলোমিটারকে হাবল ধ্রুবককে 500 দিয়ে ভাগ করি, তাহলে মাত্র তার দূরত্ব পাওয়া যাচ্ছে 2 মেগাপারসেক, অর্থাৎ 6, 7 বা 8 মিলিয়ন আলোকবর্ষ দূরে। কিন্তু এখন আমরা জানি 70 দিয়ে যদি তাকে ভাগ করা হয়, সেটা হবে 15-16 মেগাপারসেক দূরে, অর্থাৎ প্রায় 50 মিলিয়ন আলোকবর্ষ দূরে। হাবলের জন্য কি সমস্যা হলো? হাবল দেখছে এই গ্যালাক্সিটা যদি মাত্র 2 মেগাপারসেক, 2 মিলিয়ন পারসেক দূরে থাকে, হাবলের কাছে মনে হলো যে এই গ্যালাক্সিগুলো আমাদের অনেক কাছে, কিন্তু তার গতিবেগ কিন্তু সেই 1000 কিলোমিটার প্রতি সেকেন্ডেই রয়ে গেল। আমরা আজকে যে মহাবিশ্বের কথা জানি, এই বিশাল মহাবিশ্ব, হাবলের মহাবিশ্ব কি তার থেকে অনেক ছোট ছিল? খুব ছোট ছিল।
এবং সমস্যাটা হলো যে হাবল দেখালেন যে যদি এই গ্যালাক্সিগুলো আমাদের এত কাছাকাছি থাকে কিন্তু এত গতিবেগ নিয়ে সরে যাচ্ছে, তাদের যদি আমি পিছনে টানি, পিছনে এক্সট্রাপোলেট করি, তাহলে তারা মাত্র 2 বিলিয়ন বছর আগে সব একসাথে থাকবে। অর্থাৎ বিগ ব্যাং হয়েছে মাত্র 2 বিলিয়ন বছর আগে। কিন্তু ততদিনে বিজ্ঞানীরা জানতেন যে পৃথিবীর বয়স 2 বিলিয়ন বছরের থেকে অনেক বেশি, এবং কাজেই মহাবিশ্বের বয়স হাবলের কাছে মনে হচ্ছিল যেন পৃথিবীর বয়স থেকে কম। সেই জন্য হাবল কিন্তু এই মহাবিশ্বের যে প্রসারণ হচ্ছে সেটাতে পুরোপুরি বিশ্বাস করেননি, এবং পরবর্তীকালে তার মনে হচ্ছিল এটা একটা স্থানীয় কোনো একটা এফেক্ট, এই যে গ্যালাক্সিগুলো দূরে সরে যাচ্ছে, যেটা কিন্তু অন্য বিজ্ঞানীরা যেমন ল্যামেত্র কিংবা আইনস্টাইন সাথে সাথে বুঝেছিলেন যে এটা হচ্ছে হাবল যে আবিষ্কার করছেন সেটা হচ্ছে মহাবিশ্ব সরে যাওয়ার একটা প্রমাণ, মহাবিশ্ব প্রসারণের একটা প্রমাণ। এই প্রসঙ্গে ঊনবিংশ শতাব্দীর একটা সমস্যা আমি বলি, সেটা হচ্ছে যে ডারউইনের তত্ত্বে পৃথিবীর বয়স অনেক হওয়ার দরকার ছিল বিবর্তনের জন্য। এ নিয়ে তো তুমি বন্যা লিখেছো। জীবের বিবর্তন নিয়ে কথা বলতে গেলে এই যে মহাবিশ্বের বয়সটা যে কত বড় সমস্যা ছিল সেটা নিয়ে যদি আপনি আলোচনা না করেন তাহলে আপনি সম্পূর্ণভাবে জিনিসটা মানে ব্যাখ্যাই করতে পারবেন না। কারণ ডারউইন তো মহা বিপদে পড়ে গেছিলেন, যে দেখছেন যে জীবের বিবর্তন ঘটতে কোটি কোটি মানে কয়েকশো কোটি বছরের বেশি দরকার, সেখানে তখন মানুষ জানতো যে পৃথিবীর বয়স এত ছোট। তো সেই সময় যদি আপনি বোধহয় চার্লস লাইলের কথা বলবেন এখন, যে লাইল যদি তার আগে বলে না যেতেন যে পৃথিবীর বয়স আসলে যা ভাবা হচ্ছে সেই সময়ে তা নয়, তার থেকে অনেক বেশি, তাহলে আসলে ডারউইন ঠিক এই বিবর্তন তত্ত্বটা দিতে পারতেন কিনা সেটাই আমরা জানি না এখন। হ্যাঁ, এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, তুমি চার্লস লাইলের কথা বলছেন যে তিনি বলেছিলেন যে পৃথিবী যে এই যে পাহাড় গড়ছে, পাহাড় ভাঙছে, তার জন্য আমাদের কোটি কোটি বছরের সময় দরকার। এবং কিন্তু এখানে এই যে ডারউইন এবং লাইল তাদের তত্ত্বের জন্য যে সময়টা দরকার তাতে একটি বাঁধ সেজেছিলেন, অর্থাৎ একটা আমি বলবো স্টাম্বলিং ব্লক। সে তার জন্য একজন পদার্থবিদ বেশ কিছুটা দায়ী ছিলেন, তা ওনার নাম হচ্ছে লর্ড কেলভিন উইলিয়াম থমসন, ওনার আরেকটি নাম। এবং লর্ড কেলভিন এই পদার্থবিদ্যায় বিশেষ অবদান রেখে গেছেন, বিশেষ করে তাপগতিবিদ্যায়, থার্মোডাইনামিক্সে। এবং আমরা আজকে যে অ্যাবসলিউট টেম্পারেচার স্কেল ব্যবহার করি বা পরম তাপমাত্রার স্কেল, যে এখানে কেলভিন যেটা ব্যবহার করা হয়, এটা ওনার নামেই করা হয়েছে। এবং কেলভিন ডারউইন লাইলের থেকে বয়সে ছোট ছিলেন, কিন্তু ওনার প্রতিপত্তি ছিল সাংঘাতিক প্রভাবশালী, কারণ খুবই গুণী বিজ্ঞানী ছিলেন। তো উনি চেষ্টা করলেন যে পৃথিবীর বয়স বার করতে। কী করে পৃথিবীর বয়স বার করা হবে? উনি ধরলেন যে পৃথিবী একটা গলন্ত লাভার মতো জিনিস ছিল এবং তা ধীরে ধীরে ঠান্ডা হয়েছে, এবং ঠান্ডা হওয়াটা হয়েছে মূলত কন্ডাকশন এফেক্ট, অর্থাৎ ভেতর থেকে তাপটা বেরিয়ে গেল একে অপরের সঙ্গে লেগে থাকলে যে ধরনের তাপ সঞ্চালন প্রক্রিয়া হয় সেরকমভাবে। এবং উনি পৃথিবীর বয়স প্রথমে তুললেন 100 মিলিয়ন বছর, তারপর সেটা কমিয়ে আনলেন মাত্র 20 মিলিয়ন বছরে। তো সেটা কীরকম সমস্যা বোঝাই যাচ্ছে। এবং উনি সূর্যেরও একটা বয়স বার করলেন। কি তখনকার দিনে তো আমরা জানতাম না যে হাইড্রোজেন ফিউশন হয় বা তেজস্ক্রিয়তা বলে একটা জিনিস আছে। তো উনি সূর্যের বয়স কী করে বার করলেন? উনি বললেন যে সূর্যের উপরে বিভিন্ন ধরনের গ্রহাণু আপতিত হচ্ছে, ধূমকেতু আপতিত হচ্ছে, তারা কিছুটা তাপ দিচ্ছে এবং সূর্য আবার ধীরে ধীরে ছোট হচ্ছে। কোনো জিনিস যদি ধীরে ধীরে ছোট হয় তাহলে তার মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি আছে, স্থিতিশক্তি, সেটা সে বাইরে বিকৃত শক্তি হিসাবে বার করে দিতে পারে, সেটা সত্যি। এবং সেই হিসাবে তিনি সূর্যেরও একটা বয়স বার করলেন যেটা মাত্র 100 মিলিয়ন বছর। কাজে স্বাভাবিকভাবে এই 20 মিলিয়ন বছর 100 মিলিয়ন বছর কোনো কাজে এলো না। এবং চার্লস লাইলের মতো এরকম একজন প্রতিষ্ঠিত ভূবিদদের জন্য এটা একটা সমস্যা ছিল, কি করে কেলভিনের এই যে গণনা তাকে কি করে ভুল প্রমাণ করা যায়। এবং এই জন্য আমি বলবো কিছুটা যে ডারউইনের যে তত্ত্ব সেটা 19বিংশ শতাব্দীর শেষে একটা প্রবল প্রতিকূলতার সম্মুখীন হয়। এবং শুধুমাত্র যখন আমরা তেজস্ক্রিয়তা সম্পর্কে জানলাম যে পৃথিবীর অভ্যন্তরে আরও নানাবিধভাবে পৃথিবী গরম হতে পারে তেজস্ক্রিয়তা দিয়ে, এবং যখন আমরা হাইড্রোজেন ফিউশন জানলাম সূর্যের, তখন ধীরে ধীরে আমরা বুঝলাম এবং মিটিওরাইট দিয়ে আমরা পৃথিবীর বয়স পাকলাম যে আসলে পৃথিবীর বয়স 450 কোটি বছর। পৃথিবীর বয়স এবং মানে সেটারই কন্টিনিউশন হিসাবে মহাবিশ্বের বয়স, মানে এই পুরো ব্যাপারটা বের করতে আমাদের কয়েকশো বছর লেগে গেল। বিজ্ঞানের অগ্রগতির জন্য এটা একটা বিশাল স্টেপ ছিল এই বাধাটা পেরোনো। অবশ্যই। এবং
আমাদের আলোচনা বোধহয় আজকের মতো শেষ হয়ে আসছে না। আমি এখানে একটা জিনিস যুক্ত করি যে এই যে একটা বিজ্ঞানের গবেষণার যে একটা প্রক্রিয়া, অনেক সময় যে সমস্ত বিজ্ঞানীরা তাতে তাদের জীবন সেখানে দিয়ে বলতে গেলে সারা জীবনের যে একটা গবেষণা, অনেক সময় তারা নিজেরাও যা বুঝতে পারেন না যে তাদের এই যে আবিষ্কারগুলো কীরকম যুগান্তকারী প্যারাডাইম শিফট আবিষ্কার হয়। এখানে আমি দুটো উদাহরণ দিচ্ছি। একটা হচ্ছে হাবলের উদাহরণ, যে হাবল দুটো জিনিস বার করলেন। একটা হচ্ছে যে গ্যালাক্সিগুলোর অস্তিত্ব আমাদের গ্যালাক্সির বাইরে, এবং দ্বিতীয়টা হচ্ছে যে গ্যালাক্সিগুলো সরে যাচ্ছে একে অপর থেকে, মহাবিশ্বের প্রসারণ, কিন্তু নিজে কিন্তু মহাবিশ্বের প্রসারণে উনি আস্থা রাখতে পারেননি। আমি আরেকজনের নাম বলছি, সেটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক। ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম বলবিদ্যার জনক এক অর্থে বলা যায়, এবং উনি প্রথম বলেছিলেন আমাদের যে বিকিরণ হয় সে বিকিরণটা কন্টিনিউয়াস নয়, আলোর বিকিরণ, সেটা পার্সেলের এনার্জি, ছোট ছোট এনার্জি কোয়ান্টাম হিসাবে আসে, এবং সেই হিসাবেই উনি যে ব্ল্যাক বডি রেডিয়েশন, কৃষ্ণবস্তু বিকিরণের যে সমীকরণ, সেটা সমাধান করতে পেরেছিলেন। কিন্তু নিজে কিন্তু আসলেই যে আলো কোয়ান্টামভাবে আসে, যে আলোক কণিকা আছে, এটা আইনস্টাইন পরে ফোটন হিসাবে প্রতিষ্ঠা করেন, কিন্তু নিজে কিন্তু তাতে আস্থা রাখতে পারেননি। আপনি আরেকটা খুব গভীর বিষয় নিয়ে আসলেন এখানে, কিন্তু আপনার সাথে এই যে নতুন আমরা গ্যালাক্সির সিরিজ শুরু করলাম আজকে, সেটা পরবর্তী ভিডিওতে আমরা যে এই গ্যালাক্সিগুলো আসলে আমাদের এই বিশাল মহাবিশ্বের ভিতরে কিভাবে ভ্রমণ করছে, তাদের গতিপথ কোন দিকে, সেটা নিয়ে আলোচনা করার ইচ্ছা রাখি। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ বন্যা।